আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, আবার যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, তোমাদের অ্যাডমিশন বলো আর এইচএসসি বলো, মেন বই দাগিয়ে পড়ার বা মেন বই পড়ার কোনো বিকল্প নাই। তুমি যেখান থেকেই পড়ো না কেন মেন বই পড়তেই হবে। ভালো রেজাল্ট করতে গেলে বায়োলজিতে মেন বই মাস্ট। তাহলে এরকমই একটি মেন বই কেন্দ্রিক ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে তোমাদের মাঝখানে হাজির হলাম। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টারটি আছে এটা নিয়ে শুরু করব। এই ক্ষেত্রে কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টারটি, দেখো, কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কত সালে? 1665 সালে। 1665 সালে কোষ আবিষ্কার করেন। এর নাম দেন সেল। সেল বা প্রকোষ্ঠ। দেখো, ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল শব্দটি এসেছে, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। আর তিনি এটি লিপিবদ্ধ করেন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। বুঝতে পারছো? সব থেকে বড় কোষ কোনটি? উট পাখি ডিম হচ্ছে সব থেকে বড় কোষ। এর দৈর্ঘ্য প্রস্থ কত? 17x12.5 সেন্টিমিটার। সব থেকে লম্বা কোষ হচ্ছে মানুষের মোটর নিউরন কোষ। দৈর্ঘ্য কত? 1.37 মিটার। প্রকৃত কোষের আবিষ্কারক কে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, এই যে জীবিত কোষের আবিষ্কারক। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কার করেন। রবার্ট ব্রাউন কি নিউক্লিয়াসের আবিষ্কার করেন কে? রবার্ট ব্রাউন। আর দেখো, কোষের ভিতর যে এই যে থকথকে জেলির ন্যায় পদার্থকে সার্কোট নামকরণ করেন কে? সার্কোট নামকরণ করেন ফেলিক্স ডুজার্ডিন। আর প্রোটোপ্লাজম নামকরণ করেন বিজ্ঞানী পারকিনজে। এরপরে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ম্যাক্স নল আর হচ্ছে আর্নেস্ট রাস্কা। এটা কিভাবে মনে রাখবা? মনে রাখতে হবে জাস্ট উপরেরটা আর লাস্টেরটা। দেখো, জিন ব্র্যাকেট মানে কি? ক্লোজ করে দেওয়া। অল্প সীমিতর ভিতরে ধরো ক্লোজ করে দিলাম আমরা। কিভাবে? গঠনগত মৌলিক একক সব থেকে ছোট কথা না, এটা মনে রাখবা, জিন ব্র্যাকেট। আর এনার সাথে কার সম্পর্ক? ডি রবার্টিসের সম্পর্ক। এনি আবার কি করছে? মৌলিক গঠনগত ও কার্যগত একক। আর বাকি দুইটা লাগবে না, মৌলিক গঠনগত আর সাথে লাগা দিছে কার্যগত একক। পরবর্তীতে আসো, প্রথম কোষের সৃষ্টি হয় কিভাবে পৃথিবীতে? প্রথম কোষের সৃষ্টি হয় প্রথমে, দেখো, বায়ুমণ্ডলে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল আর জলীয় বাষ্প ছিল, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। এই যে এইগুলা পরস্পর ঘর্ষণের ফলে জৈব অণুর সৃষ্টি হয়েছে, এই গ্যাসগুলা যেগুলো ছিল তখন। আর ধারণা করা হয় যেহেতু শুরুতে আদি কোষ ছিল, তাহলে আদি জীবন সম্ভবত আরএনএ ছিল, ডিএনএ ছিল না। তাহলে একে কি বলা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস বলা হয়। এই আরএনএ থেকে কি পরবর্তীতে প্রোটিন তৈরি হয়েছিল। আর এই যে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন তৈরি যে অ্যামিনো অ্যাসিড, এটা কিভাবে তৈরি হয়েছে? এই লাইটেনিংয়ের ফলে তৈরি হয়েছে। এই যে এই উপাদানগুলোর মধ্যে লাইটেনিং ঘটেছে, এর থেকেই তৈরি হয়েছে। পরবর্তীতে জেনেটিক কোডন কত? সবগুলো জীব, বর্তমানে যত জীব আছে সবগুলার এই যে জেনেটিক কোডন হচ্ছে 64 বহন করে। এরপরে আদি কোষ থেকে কিন্তু প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে, আমরা জানি। তাহলে আদি কোষ থেকে যে প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে, এই প্রকৃত কোষে একটি বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। এই বায়বীয় ব্যাকটেরিয়া কি করে? বায়বীয় ব্যাকটেরিয়া বায়ুর সাহায্যে বা অক্সিজেনের সাহায্যে জারণ ঘটায় খাদ্যের। তাহলে কি বায়বীয় ব্যাকটেরিয়া কে জারণ ঘটায়? মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়েছে। আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম, ফটোসিনথেসিস কোথায় ঘটে? আমরা জানি প্রোটোপ্লাজম। তাহলে
এই ক্লোরোপ্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্টে ঘটে, এই ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে, এই নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যে ঢুকছে, প্রবেশ করছে, এই টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। পরবর্তীতে এগুলা লাগবে না। কোষবিদ্যার জনককে, এই যে কোষবিদ্যাকে বলা হয় সাইটোলজি, আর কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যার জনক কি, এটা আসতে পারে, তখন কিন্তু আর রবার্ট হুক হবে না, কার্ল পি সোয়ানসন। কোষতত্ত্ব কে প্রদান করেন? স্লেইডেন, এই যে স্লেইডেন, সোয়ান আর হচ্ছে ভার্চু, এই শর্টকাট নামগুলো মনে রাখবা। জ্যাকব স্লেডেন, থিওডর সোয়ান, এত কিছু মনে রাখা লাগবে না। আর এই যে লোইওসিকে বীজের এই সংজ্ঞাটা মনে রাখবা অবশ্যই। লোইওসিকে বীজ কি? কোষ একটি বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীবজ কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। কোষের প্রকারভেদের মধ্যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, দেহকোষ আর জনন কোষ। এই দেহকোষ কোনগুলা? দেহের মধ্যে যেগুলো থাকে ওগুলাই দেহকোষ, যেমন মূল, কাণ্ড, পাতা, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি। আর জনন কোষ হচ্ছে কোনগুলা? যেগুলো জননে কাজ করে, শুক্রাণু ও ডিম্বাণু। এগুলো অবশ্যই এই গ্যামেট সর্বদাই হ্যাপ্লয়েড, আর এক্ষেত্রে কি ডিপ্লয়েড ছিল। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এরপরে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, আদিকেন্দ্রিক আর হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। এই আদিকেন্দ্রিক যারা, দেখো এখানে কি আদিকেন্দ্রিকের উদাহরণগুলো পড়বা। মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই আছে, এস্চেরিচিয়া কোলাই, তারপরে সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, আর মনেরা রাজ্যের সব আদিকোষী, এগুলা হচ্ছে কি আদিকোষী। আর প্রকৃত কোষীর উদাহরণগুলো মনে রাখবা। শৈবাল, ছত্রাক, এগুলা সব কিন্তু মনে হবে আদিকোষী, কিন্তু আসলে প্রকৃত কোষী, ভুলেও এগুলা দেখাবা না আদিকোষী আসলে। শৈবাল, ছত্রাক, বায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস ইত্যাদি। প্রথম প্রকৃত কোষী ও বহুকোষী জীব হলো বঙ্গিওমরফা পিউবসেন্স, 1200 মিলিয়ন বছর পূর্বে হয়েছে, শিলা থেকে পাওয়া গেছে। আর এখানে আর কিছু লাগবে না, এগুলো আমি পরবর্তীতে বুঝাই দিয়েছি এই যে এই ছক থেকে। আদিকোষের নিউক্লিয়াস অগঠিত, মানে ঠিকঠাকভাবে গঠিত নয়, সুগঠিত নয়। আর প্রকৃত কোষে তাহলে সুগঠিত হবে। আদিকোষে বৃত্তাকার, প্রকৃত কোষে সূত্রাকার। এখানে কিন্তু একটি থাকে, ডিএনএ একটি থাকে, আর প্রকৃত কোষে একাধিক ডিএনএ থাকে। এরপরে কি আদিকোষের রাইবোজোম, দেখো আদিকোষে কিন্তু আবরণে বেষ্টিত কোনো অঙ্গাণু নেই, তাহলে প্রকৃত কোষ কিন্তু আধুনিক, তাহলে অবশ্যই আবরণে বেষ্টিত অঙ্গাণু থাকবে। যত দুর্বল ব্যাখ্যা আছে সব আদিকোষে, আর যত নাই আছে সব আদিকোষে, বুঝতে পারছো? দেখো রাইবোসোমের ক্ষেত্রে, রাইবোসোম আদিকোষে হচ্ছে 70S। এই 70 কীভাবে বানাবা? 50 আর 20 যোগ করলে কিন্তু 70 হয়, কিন্তু এখানে হবে 50 আর 30 যোগ করলে 70, বুঝতে পারছো? 50-এর সাথে 30 যোগ করলে এখানে 70 হবে। আর প্রকৃত কোষে 80S, 70S এখানে, আর এখানে হচ্ছে 80S। 80S কীভাবে? 60S আর 40S যোগ করে 80S হবে। এটার অন্যভাবে হিসাব করা হয়, এটা সাধারণ যোগের নিয়মে না। এরপরে দেখো সাইটোস্কেলিটন, আদিকোষ কিন্তু এমনিই দুর্বল, এটার মধ্যে কি কোষ কঙ্কাল থাকবে না, তাহলে সাইটোস্কেলিটন প্রকৃত কোষে থাকে, আদিকোষে থাকে না। আর কি আরএনএ পলিমারেজ, প্রকৃত কোষে 3 প্রকার, তাহলে আদিকোষে 1 প্রকার। অপেরনের অ দিয়ে মনে রাখবা, অ
আয়ের স্বরে আয়ের কাছাকাছি না, পাশাপাশি ওয়ার্ড, তাহলে অ দিয়ে অপেরণ কোথায় থাকে? আদি কোষে। একদম ইজি। আর জিনের গঠনে ইন্ট্রন্স আদি কোষে থাকে না, এটা মনে রাখবে। আদি কোষে থাকে না, তাহলে প্রকৃত কোষে থাকে। আদি কোষে কি? আদি মনে রাখবে অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে, আর প্রকৃত কোষে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়া। আদি কোষে অবাধ শ্বসন ঘটে, প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে। আদি কোষে অবাধ শ্বসন, প্রকৃত কোষে কি? সবাধ শ্বসন। আর ট্রান্সক্রিপশনে ট্রান্সলেশন কিভাবে শুরু হয়? ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয় আদি কোষে, তাহলে প্রকৃত কোষে দেরিতে শুরু হয়। পরবর্তীতে দেখো সঞ্চিত খাদ্য। আদি কোষে বা উদ্ভিদ কোষে, এখানে হচ্ছে উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। আর উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে থাকে এটা। আর প্রাণী কোষে এদের কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর অবশ্যই থাকবে না। দেখবা প্রাণী কোষে কোষগুলা নরম হয় উদ্ভিদ কোষের থেকে। আর সঞ্চিত খাদ্য কি? এদের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি, গ্লাইকোজেন, এগুলা। বুঝতে পারছো? স্টেম সেল কি? একটি মাত্র জাইগোট কোষ থেকে বিভাজিত হয়ে পুরো একটা সমগ্র দেহ তৈরি করে, যে কোষটা থেকে তৈরি হয় ওইটাই স্টেম সেল। কোষের আয়তন এখানে দেখো, সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটার ব্যাস কত? 0.1 মাইক্রোমিটার। আর এর অপর নাম হচ্ছে পিপিএলও, প্লুরো নিউমোনিয়া। এটা যেহেতু প্লুরো, তার মানে কি? এটা ফুসফুসের। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর বড় কোষ হলো উট পাখির ডিম। কত? 17 × 12.5 সেন্টিমিটার। এক কোষই সর্বাপেক্ষা বড় যেটা, সেটা হচ্ছে কি? অ্যাসিটাবুলারিয়া, একটা শৈবাল। আর বহুকোষী উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা বড় হচ্ছে রামি উদ্ভিদ। এটা কি? বোমেরিয়া নিভিয়া উদ্ভিদের নাম। মানবদেহের সবথেকে লম্বা কোষ কোনটা? মানবদেহের সবথেকে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, 1.37 মিটার লম্বা। আর সবথেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। এককোষী জীবের উদাহরণ একটা ক্লোরেলা। এরপরে মানুষের সকল কোষেই ক্রোমোজোম সংখ্যা 46। এখানে আসো, একটি আদর্শ উদ্ভিদ কোষে সঞ্চিত পদার্থ দেখো, উদ্ভিদ কোষের উপাদানগুলোকে কিভাবে ভাগ করা হয়? জড় পদার্থ আর হচ্ছে সজীব বস্তু। এই সজীব বস্তুর ক্ষেত্রে কি? প্রোটোপ্লাজম। সজীব বস্তুটা কি? প্রোটোপ্লাজম। এই জড় বস্তুগুলো আবার কি কি? একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর তো একটা আলাদা জিনিস, আর কোষস্থ নির্জীব বস্তু যে এগুলাকে আবার 3 ভাগে ভাগ করা হয়: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। এই সঞ্চিত পদার্থের ক্ষেত্রে সঞ্চিত পদার্থ কোনগুলো? আমাদের শরীরে যেগুলো জমা থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিঃসৃত পদার্থ কোনগুলা? নিঃসৃত পদার্থ হচ্ছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা হার পেন। হার পেন দ্বারা মনে রাখবা কি? এই হারতে হরমোন, ভালোভাবে হয় না এটা, ওই ফোন দিয়ে করতেছি তো হারতে হরমোন। আর পিতে কি? পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। বুঝতে পারছো? আর বর্জ্য পদার্থের ক্ষেত্রে এগুলো মনে রাখবা: রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কিন্তু অবশ্যই বর্জ্য পদার্থ। উদ্বায়ী তেল, এগুলো কিন্তু বর্জ্য পদার্থ। আর দেখো এবার প্রোটোপ্লাজমের কোষস্থ যে সজীব বস্তুগুলো আছে, এর মধ্যে কোষঝিল্লি একটা, সাইটোপ্লাজম একটা, নিউক্লিয়াস একটা। নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়াসের উপাদানগুলা, এগুলা মনে রাখবা, এগুলা পরবর্তীতে বুঝিয়ে দিব। আর সাইটোপ্লাজমের ক্ষেত্রে
সাইটোমাতৃকা আছে, মানে কি সাইটোপ্লাজমের যে মাতৃকা থাকে এগুলো হচ্ছে সাইটোমাতৃকা। আর কি বিভিন্ন অঙ্গাণু থাকে, ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন অঙ্গাণু যেগুলা, এটা শর্টকাটে মনে রাখবা, তাহলে ঝিল্লিবদ্ধগুলা আলাদা করতে পারবা। ঝিল্লিবিহীনগুলা হচ্ছে কি, ঝিল্লিবিহীনগুলা খাতায় লিখে নাও। মামারা প্রতিনিয়তই কি ইমোশনাল। এখন মামারা, মাতে মাইক্রোটিবিউলস, মাতে মাইক্রোফিলামেন্ট, আর রাতে রাইবোজোম। দেখো মামারা, তারপর কি প্রতিনিয়তই, তাহলে প্রোটিওজোম। ইমোশনাল, ইমোতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর সোনালেরতে সেন্ট্রিওল। বুঝতে পারছো? এভাবে মনে রাখবা, তাহলে লিখে নাও মামারা প্রতিনিয়তই ইমোশনাল। এটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, আর বাকিগুলা তাহলে ঝিল্লিবদ্ধ। এরপরে আসো, এই যে উদ্ভিদ কোষের কি, উদ্ভিদ কোষের চিত্র দিয়ে দিছে। এটা অবশ্যই আঁকা শিখবা, এটা মাস্ট, এটা এইচএসসির জন্য মাস্ট। কোষ প্রাচীরের ক্ষেত্রে দেখো, আমরা কোষ প্রাচীরে চলে এলাম। কোষ প্রাচীরের ক্ষেত্রে, কোষ প্রাচীর হচ্ছে কি উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। এটা প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। বুঝতে পারছো? এই যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর এর ভৌত গঠন হচ্ছে 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তরটি হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা কি, এই মাইটোটিক কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দার সূচনা ঘটে। বুঝতে পারছো? এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন পর্যায়ে সূচনা ঘটে? মাইটোটিকের টেলোফেজ পর্যায়ে। এরপর এই সাইটোপ্লাজম থেকে, এটা কি সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল জমা হয়ে মধ্যপর্দা সৃষ্টি করে। মধ্যপর্দা তাহলে কি, সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে পেকটিন জমা হয়। আর এই পেকটিক অ্যাসিড বেশি থাকে মধ্যপর্দায়। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি জেলির মতো দেখা যায়। এবার দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর হচ্ছে সেলুলোজ আর হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, এগুলো হচ্ছে প্রাথমিক প্রাচীর। এর পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। আর এরপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। দেখো সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। বুঝতে পারছো? আর কি, এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট হয়, 3টি স্তর বিশিষ্ট হয় সেকেন্ডারি প্রাচীর। আর এরপরে সেকেন্ডারি প্রাচীরের ঠিক ভিতরের দিকে টারশিয়ারি প্রাচীর নামে আরেকটা সৃষ্টি হতে পারে, এটা কখনো কখনো দেখা যায়। আর পাতা, ফল এবং কর্টেক্স, এই 3টা জিনিসের ক্ষেত্রে কি শুধুমাত্র প্রাথমিক প্রাচীর দেখা যায়। কূপ এলাকা, দেখো কূপ এলাকা হচ্ছে মধ্যপর্দার উপর যে মাঝে মাঝে যে সৃষ্টি না হওয়ার কারণে গর্তের সৃষ্টি হয়। দেখো এখানে যে গর্তের সৃষ্টি হচ্ছে না, এখানে কিন্তু কিছু সৃষ্টি হয় নাই, তার মানে কি এখানে গর্ত হয়ে গেছে। এটা কি পিট পেয়ার বা কূপ এলাকা বলে। বুঝতে পারছো? এরপরে এই যে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে গর্তের সৃষ্টি হয়, এটা হচ্ছে কূপ। আর এটা প্রাচীরের সব থেকে পাতলা এলাকা, তাহলে পাতলা এলাকা কোনটি? কূপ। এরপর মধ্যপর্দাকে কি বলা হয়? পিট মেমব্রেন বলে। মুখোমুখি অবস্থিত দুটি পিট পেয়ার, এই দুটি কূপকে হচ্ছে পিট পেয়ার বলা হয়। মুখোমুখি অবস্থিত দুটি কূপ যদি মুখোমুখি অবস্থান করে, এদেরকে বলা হয় পিট পেয়ার। এরপরে পাশাপাশি দুটি কোষের প্রাচীরের এলাকায় সূক্ষ্ম ছিদ্রপথে
যে নালিকাকার সাইটোপ্লাজমিক সংযোগ হয়, এটা কিসের মাধ্যমে হয়? প্লাজমোডেজমাটার মাধ্যমে। একে যে নালীর মাধ্যমে হয় সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। প্রাথমিক প্রাচীরে কি থাকে? ওই যে পড়েছিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরে লিগনিন, কোথাও কোথাও সুবেরিনও থাকে, কোনো কোনো প্রাচীরে সুবেরিনও থাকে। এরপরে এটা মাস্ট, কোষ প্রাচীরের কোনটা কী পরিমাণে থাকে? সেলুলোজ সব থেকে বেশি, কত? 40। তারপরে মনে রাখবা পেকটিন। আচ্ছা, সেলুলোজ 40, তাহলে হেমি সেলুলোজ হচ্ছে 40-এর অর্ধেক। তার মানে কি হেমির কারণে অর্ধেক করে দিবে 20। এরপরে পেকটিনের ক্ষেত্রে আছে 30%। এবার 10 যোগ করো হেমি সেলুলোজের সাথে। পেকটিনে হচ্ছে 30%, আর গ্লাইকোপ্রোটিনে 10 বিয়োগ করলে কত হয়? 10%। এরপরে এই সেলুলোজের উদ্ভিদ কোষের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ একটি পলিস্যাকারাইড, 6 কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজের অণু নিয়ে গঠিত। 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে সেলুলোজ চেইন গঠন হয়। তাহলে কি কয়টা? 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে প্রায় 100টি সেলুলোজ চেইন, 100টি সেলুলোজ চেইন ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। এই মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এবার 20টি মাইসেলি মিলে, যেহেতু মাইক্রোফাইব্রিল, মাইক্রো মানে ছোট, তাহলে কয়টা মিলে হবে? 20টি। আর ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো তৈরি হয় 250টি মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। এর পরবর্তীতে কোষ প্রাচীরের কাজগুলো মনে রাখবা: আকৃতি প্রদান করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, তারপরে দৃঢ়তা প্রদান করা, কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু চলাচলে ব্যবস্থা করা, তারপরে কি বহি আর অন্ত উদ্দীপনার পরিবাহক হিসেবে প্লাজমোডেজমাটা কাজ করে। এরপরে এই প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে কি হয়েছে? এই যে ফেলিক্স ডুজাডিন থকথকে জেলির মতো বস্তুকে সার্কট নামকরণ করেছে। আর কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো জেলির ন্যায়, এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, পুরোপুরি স্বচ্ছ না। আর কলয়েড ধর্মী, অবশ্যই এটা কী হবে? এই কলয়েড ধর্মী হবে। কলয়েড ধর্মী, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এটা অবশ্যই কলয়েড ধর্মী হবে। এরপরে এই যে হাক্সলে বলেছেন, এই হাক্সলে বলেছেন কি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন। 70 থেকে 90% পানি থাকে প্রোটোপ্লাজমের, 70 থেকে 90%ই পানি। আর পানির অপর নাম জীবন, তাহলে একে ফ্লুইড অফ লাইফ বলা হয়, পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য এটা পড়বা। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য এগুলো পড়া লাগবে না। দেখো, প্রোটোপ্লাজমের চলন যেটা, প্রোটোপ্লাজম কখনো স্থির থাকে না, বুঝতে পারছো? এটা গতিশীলভাবে চলন থাকে। আর এই যে কোষ প্রাচীরযুক্ত, এই কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় একে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। এটা দুই ধরনের হয়ে থাকে, একমুখী আর দ্বিমুখী। একমুখী কোথায় দেখা যায়? একমুখী হচ্ছে যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে চারপাশ দিয়ে নির্দিষ্ট একদিকে ঘুরে, সেটা হচ্ছে একমুখী। আর উভমুখী হচ্ছে কি অনিয়মিতভাবে ঘুরতে থাকে, অনিয়মিতভাবে মানে কোনো ঠিক নেই কখন কোন দিকে ঘুরে, এটা হচ্ছে বহুমুখী চলন। একমুখী চলন দেখা যায় পাতা ঝাঁঝিতে, বহুমুখী চলন দেখা যায় ট্রেসক্যান্টিয়া। এরপরে প্রোটোপ্লাজমের প্রধান উপাদান কি কি? প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, ওই যে পড়ছিলাম প্রোটোপ্লাজমের উপাদান। এরপর প্লাজমা মেমব্রেন কি? এই প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ ঝিল্লি,
প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত, সেটাই হচ্ছে কি সজীব দ্বিস্তরী ঝিল্লি দ্বারা। দ্বিস্তরী প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি অবশ্যই দ্বিস্তরী হবে, তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। একে প্লাজমা লেমাও বলা হয়, সাইটোমেমব্রেনও বলা হয়, যেহেতু সাইটো মানে কি কোষ, তাহলে সাইটোমেমব্রেনও বলা হয়। আর এই যে কার্লনাগেলি ও ক্র্যামার, কার্লনাগেলি দিয়ে মনে রাখবা, কার্লনাগেলি ও ক্র্যামার প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। এরপরে আবার অনেকেই বায়োমেমব্রেন নামকরণ করেন। তারপরে কি প্রতিটি ভাঁজকে, এই যে কোষ ঝিল্লির মধ্যে না, কোষ ঝিল্লিতে অসংখ্য ভাঁজ দেখা যায়, এই প্রতিটি ভাঁজকে কি বলা হয় মাইক্রোভিলাস, এবং বহু বচনে সবগুলা মিলে যখন হিসাব করবা তখন পুরাটারে বলবা মাইক্রোভিলাই। বুঝতে পারছো? কোষাভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে, কোষের ভিতরে যেটা বেশি প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক। প্রাণী কোষে এদের ভালো দেখতে পাওয়া যায়। এরপরে এটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে কি ড্যানিয়েলি ও ডেপসন করেছেন স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচের মতো। আর সিঙ্গার দেখো রবার্টসনের হচ্ছে কি ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, আর সিঙ্গার ও নিকলসনের হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এগুলা মনে রাখবা, এত কিছু পড়া লাগবে না। দেখো ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে সিঙ্গার আর নিকলসন কর্তৃক আবিষ্কৃত মডেল। তারপরে কি ঝিল্লির যে প্রোটিনগুলো এগুলো ফসফোলিপিড স্তরে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এই দেখো এগুলো হচ্ছে প্রোটিন, এই যে এগুলো হচ্ছে কি প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তারপরে কি মানে এগুলো হচ্ছে প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এই প্রোটিনগুলো কি, এই প্রোটিনগুলো বলছে যে এই প্রোটিনগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে যেখানে সেখানে। তারপরে একে সিঙ্গার ও নিকলসন কি করছে সমুদ্র তলদেশে ভাসমান হিমশৈলের সাথে তুলনা করেছে, মানে সমুদ্রের যে বরফ থাকে ভাসমান ওইটার সাথে তুলনা করেছে। এই ফসফোলিপিড বাইলেয়ার দেখো, এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড, দুইটা লেয়ার না উপরে নিচে, তাহলে একে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। এরপর এই প্রতিটি ফসফোলিপিডের এক অণু গ্লিসারল থাকে, আর গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড থাকে। বুঝতে পারছো? এই ফসফেট হেড, এই মাথাটা হচ্ছে ফসফেট হেড, আর ফ্যাটি অ্যাসিডের লেজের মাঝখানে থাকে গ্লিসারল। এত কিছু লাগবে না তোমার। ফসফোলিপিড বাইলেয়ার হলো কি অ্যামফিপ্যাথিক। এর এক অংশ হচ্ছে মাথা হচ্ছে পানিগ্রাহী। দেখো আমরা কি মুখ দিয়ে খাই না পানি, তাহলে মাথা হচ্ছে পানিগ্রাহী। আর উপরের অংশ হচ্ছে কি পানি বিকর্ষী বা লেজ। এই লেজগুলো হচ্ছে পানি বিকর্ষী। এই যে এগুলো হচ্ছে লেজ, এগুলো হচ্ছে মাথা, এগুলো পানিগ্রাহী আর এগুলো হচ্ছে পানি বিকর্ষী। এটাকে এই পুরা দুই স্তর জুড়ে যে থাকবে এটা হচ্ছে ইন্টিগ্রাল। আর এই যে পেরিফেরাল, এটা কি পেরিফেরাল বলতে একদম মানে স্তরের সাথে লাগানো ওইটা বুঝাইছে যে পেরিভাবে থাকে, এটা হচ্ছে পেরিফেরাল। আর এই যেগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোক্যালিক্স, এই যে গ্লাইকোলিপিড, এটা গ্লাইকোলিপিড আর এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এই দুইটা মিলিত হয়ে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়। দেখো মেমব্রেন প্রোটিনের ক্ষেত্রে ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে উভয় সারফেসে থাকে ইন্টিগ্রাল, পেরিফেরাল হচ্ছে
শুধু বাহ্যিক সারফেসে থাকে, ঝিল্লির সারফেসে অবস্থান করে। আর লিপিড সম্পৃক্ত যে প্রোটিনগুলো আছে এগুলো হচ্ছে লিপিড করে সম্পৃক্ত থাকে। মেমব্রেন প্রোটিনের কাজ এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। এই যে হরমোন, এগুলো এইচএসসির জন্য অত একটা ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। হরমোন, নিউরো ট্রান্সমিটার, তারপর রিসেপ্টর, এগুলার অ্যান্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। আর কি এনজাইম হিসেবে কাজ করে। তারপরে কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে, একটা কোষের সাথে আরেকটা কোষের। এগুলো অত একটা ইম্পর্টেন্ট না। এই যে গ্লাইকোক্যালিক্স পড়েছিলাম না, কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে এই ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে কি হয়, গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন তৈরি করে। আবার এই গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড দুইটা মিলে তৈরি করে কি, গ্লাইকোক্যালিক্স। এই যে দেখো এখানে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর এটা হচ্ছে গ্লাইকোলিপিড। এই যে এটা হচ্ছে গ্লাইকোলিপিড আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এই দুইটা মিলে কি তৈরি হয়, গ্লাইকোক্যালিক্স তৈরি হয়। এর পরবর্তীতে কোলেস্টেরল, এটি স্টেরয়েড। তারপর কি কোলেস্টেরলের এক মাথায় থাকে ওইচ গ্রুপটি, এটা হচ্ছে পানিগ্রাহী, আর অন্য অংশ হচ্ছে পানি বিকর্ষী। বুঝতে পারছো, একটা হচ্ছে পানিগ্রাহী, এটা হচ্ছে ওইচ থাকে, আর একটা হচ্ছে পানি বিকর্ষী। পরে এগুলো লাগবে না। কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে 60 থেকে 80%, আর কোষ ঝিল্লি শুষ্ক ওজনের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুষ্ক ওজনের 75% কি লিপিড। জটিল ফসফোলিপিডের মধ্যে, এই জটিল যে ফসফোলিপিড আছে এগুলোর মধ্যে লেসিথিন হচ্ছে প্রধান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে সরল ফসফোলিপিড হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, এটা সব থেকে সরল। এই যে 5 প্রকার ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে, সব থেকে সরল এটা, আর বাকি 4টা হচ্ছে জটিল প্রকৃতির। বুঝতে পারছো, দেখো কোষঝিল্লির কাজ পড়বা, কোষঝিল্লির কাজগুলো পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইরের আঘাত থেকে রক্ষা করা, কোষের সব বস্তুকে সজীব রাখা, নিয়ন্ত্রণ ও সমন্বয় কাঠামো হিসেবে কাজ করে। তারপরে কি করে, বস্তুর স্থানান্তর করে, এক কোষ থেকে আরেক কোষে বস্তুর স্থানান্তর করে। তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে এখানে। আর কি, এই যে কোষের বাইরে থেকে নিউরো ট্রান্সমিটার বা হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। এবার দেখো কোষঝিল্লির বিভিন্ন অবস্থা কি কি, কোষঝিল্লির বিভিন্ন অবস্থা হচ্ছে মাইক্রোভিলাইজে, এটা প্রতি কোষে 3000 পর্যন্ত মাইক্রোভিলাই থাকতে পারে। এই মাইক্রোভিলাইয়ের কাজ কি দেখো, প্রথমে হচ্ছে মাইক্রোভিলাইটা কি, এটা আগে ইম্পর্ট্যান্ট। অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের যে অন্তর্গহ্বরের যে ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ তৈরি হয়, এটাই হচ্ছে মাইক্রোভিলাই। প্রতি কোষে 3000 পর্যন্ত থাকতে পারে। এই মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে কি, শোষণ তলের আয়তন বৃদ্ধি করা। ডেসমোসোম, এই ডেসমোসোম হচ্ছে কোষঝিল্লির কোনো স্থানে টনোফাইব্রিল নামে অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। এই টনোফাইব্রিল সহ ওই বৃত্তাকার অঞ্চলকে ডেসমোসোম বলে। বুঝতে পারছো, এই টনোফাইব্রিল সহ ওই বৃত্তাকার অঞ্চলটাকে ডেসমোসোম বলে।
ফ্যাগোসাইটিক ভেসিকল। এই ফ্যাগোসাইটিক ভেসিকল দ্বারা মনে রাখবা কঠিন খাদ্যবস্তুকে আবৃত করে গহ্বর সৃষ্টি করে এবং তাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। আর পিনোসাইটিক ভেসিকল, এটা হচ্ছে কোষঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল দিয়ে যে পানি পড়ে, এই পানি কোষাভ্যন্তরে প্রবেশ করে, এই পানি এই যে এখানে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি হয়। কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য অবশ্যই পড়বা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তো আসে মাস্ট, আসার কথা। এরপরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ক্ষেত্রে এই সাইটোপ্লাজমের অপর নাম হচ্ছে হায়ালোপ্লাজম, আবার একে সাইটোসোলও বলা হয়। এটা কে নামকরণ, কে সাইটোসোল শব্দটি ব্যবহার করেছেন? এইচ লার্ডি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোসোল শব্দটি কে ব্যবহার করেছেন? এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছিল। এরপরে দেখো এর আপেক্ষিক গুরুত্ব, সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এটা তো হবেই, কারণ সাইটোপ্লাজম তো একটা ঘন বস্তু, তাহলে তো পানি অপেক্ষা বেশিই হবে। কোষ গহ্বরের এই যে সাইটোপ্লাজমের কাজগুলো অবশ্যই পড়বা মাস্ট, সাইটোপ্লাজমের কাজ। আর কোষ গহ্বরের চারদিকে যে পাতলা পর্দা আকারের সাইটোপ্লাজমের পর্দাটি দেখা যায়, এটা হচ্ছে টনোপ্লাস্ট। বুঝতে পারছো? এই সাইটোপ্লাজমে বিপাকীয় ভূমিকা তত একটা ইম্পর্টেন্ট না। শ্বসনের প্রথম ধাপ, শুধু এই যে শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, এগুলো অন্যান্য চ্যাপ্টারই পড়া হবে। আর এটা সংগঠিত হয় সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে পানির পরিমাণ মনে রাখবা 65%, 65 থেকে 96%। আর উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানির পরিমাণ 75%। পরবর্তীতে এইগুলা একবার পড়ে নিবা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো এই সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, আর সাইটোপ্লাজমে কি? এই প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। তারপরে কি? প্রোটোপ্লাজম, কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসে 3টি অংশে বিভক্ত। আর ওই যে ওইটা তো ওইটার অংশই। জীবনের আধার হিসেবে কাজ করে প্রোটোপ্লাজম, আর সাইটোপ্লাজম কাজ করে কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে। প্রোটোপ্লাজম হচ্ছে বংশগতির ধারক ও বাহক। আর সাইটোপ্লাজমে কি? নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না সাইটোপ্লাজমে। আর প্রোটোপ্লাজমে কি? নিউক্লিয়াস থাকে। রাইবোসোমের ক্ষেত্রে 70S রাইবোসোম যেটা, এটা হচ্ছে আদিকোষের রাইবোসোম। আর রাইবোসোমের কোনো আবরণী থাকে না, এটা হচ্ছে আবরণীবিহীন অঙ্গাণু। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্ত মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে। যদি অনেকগুলা তো পলি শব্দের অর্থ কি? অনেক। তাহলে অনেকগুলো যদি একসাথে অবস্থান করে মুক্ত মালার মতো, সেটা হচ্ছে পলিরাইবোসোম। ইকোলাই কোষে প্রায় 20,000 রাইবোসোম থাকতে পারে এবং শুষ্ক ওজনের প্রায় 22%। আর রাইবোসোম এটা এমন একটা অঙ্গাণু, আদি কোষ প্রকৃত কোষ দুই কোষই থাকে, এজন্য একে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোসোম দেখো, অ্যালবার্ট ক্লড যকৃৎ কোষে সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজড করে সর্বপ্রথম যে ক্ষুদ্র বস্তু পান, এটার নাম দেন মাইক্রোজোম। অর্থাৎ এই অ্যালবার্ট ক্লডই কি এই মাইক্রোজোমের প্রথম নামকরণ করেন, মানে রাইবোসোমেরটাকেই মাইক্রোজোম নামকরণ করেন। পরবর্তীতে বিজ্ঞানী জর্জ প্যালেট এই ভারী পদার্থ রূপে এই যে রাইবোসোম আবিষ্কার করেন ও নামকরণ করেন। তাহলে রাইবোসোম আবিষ্কার ও নামকরণ কে করেন? জর্জ প্যালেট। আর যদি মাইক্রোসোম নামকরণ করেন কে? তাহলে হচ্ছে কে? অ্যালবার্ট ক্লড। এর পরবর্তীতে আসো,
এই যে পরে ছিলাম না, 70S হইতে গেলে 50S আর 30S, আর 80S হইতে গেলে 60S আর 40S যোগ করতে হবে। আর ছত্রাকের রাইবোজোমে কত? ছত্রাকের রাইবোজোম হচ্ছে 77S। স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় 55S বা 55S রাইবোজোম থাকে বলে জানা যায়। এই যে আমরা যে এস দ্বারা প্রকাশ করি, এস হচ্ছে ভেদবার্গ ইউনিট, এটাকে ভেদবার্গ বলা হয়, ভেদবার্গ একক বা ভেদবার্গ ইউনিট। এরপরে প্রোটিন সংশ্লেষণের সময় এই রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। রাইবোজোমের 4টা স্থান লক্ষ্য করা যায়। কয়টা স্থান? 4টা। অ্যামাইনো অ্যাসিড স্থান বা এ স্থান, পেপটাইডিল পি স্থান, নির্গমন নির্গমন কি ই স্থান, আর হচ্ছে এমআরএনএ সংযুক্তি স্থান। রাইবোজোমের গঠনে প্রোটিন ও আরএনএ এর অনুপাত হচ্ছে 1:1। আর এই 70S রাইবোজোম যে, এই 70S রাইবোজোম কি, এই যে কয়টা আরএনএ থাকে? 3টা। কি কি? 23, 16, 5, এই 3টা। আর যেটা 80S, সেখানে আরএনএ থাকে 4টা। 4টা কি কি? 4টা থাকে 28, 8, দেখো প্রথমে 5 দিবা, তারপরে 8, এই 5.8, প্রথমে 5, তারপরে 5.8। এই 8-এর কারণে সরাসরি আবার 18-তে যাবা, 10 যোগ করবা, আবার ওইটার সাথে আবার 10 যোগ করলে 28। এরপর রাইবোজোমের প্রধান প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, তারপর গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক কোথায় ঘটে? রাইবোজোমে সংগঠিত হয়। এরপর দেখো গলগি বডি। এই গলগি বডির ক্ষেত্রে ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গলগি এর নামকরণ করেন, মানে এনার নাম অনুসারে পরবর্তীতে এর নামকরণ করা হয়, কারণ তিনি আবিষ্কার করেছেন কি, এই পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে তিনি দেখতে পান, আর তার নাম অনুসারে এটার পরবর্তীতে গলগি বডি নামকরণ করা হয়। এরপরে স্নায়ুতন্ত্রের গঠনের বিষয়ে গবেষণার জন্য ক্যামিলো গলগিকে 1906 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না, এইচএসসিতে আসতে পারে। পরবর্তীতে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি কোথা থেকে উৎপত্তি হয়? দেখো গলগি বডি কিন্তু কি মসৃণ, তাহলে এটা অবশ্যই মনে রাখবা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। এদেরকে কয়েকটা নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ডিয়া, এসব নামেও অভিহিত করা হয়। আর গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। দেখো গলগি বডি কতগুলো চ্যাপ্টা থলে চৌবাচ্চার মতো আকৃতি ধরনের সিস্টার্নি থাকে এবং কতগুলো ভেসিকল থাকে। এগুলোকে, এই যে ভেসিকল সমূহকে এই সিস্টার্নি, দেখো চ্যাপ্টা থলে যেগুলা, এগুলো হচ্ছে সিস্টার্নি বলে, বুঝতে পারছো? আর অনিয়মিত যে নালিকা থাকে, নালিকা ও ভেসিকল সমূহকে বলা হয় কি, ট্রান্সগলগি নেটওয়ার্ক। এগুলো তো একটা লাগবে না। এখানে এই গলগি বডির যে ভৌত গঠন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এই যে ট্রান্সগলগি নেটওয়ার্ক, এটা না লিখলেও হবে, বাকিগুলা অবশ্যই লিখতে হবে, বুঝায় লিখতে হবে। যেমন তারপর লিখে দিবা, মার্ক ভালো পাওয়ার জন্য লিখে দিবা। দেখো প্লাজমা মেমব্রেনের যে কাছাকাছি অংশ আছে সেগুলো হচ্ছে ট্রান্সফেস, বুঝতে পারছো? কাছাকাছি যে অংশ, কাছাকাছি মানেই ট্রান্সফেস। আর এখানে দেখো এই শুক্রাণুর একরসম তৈরিতে, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে হচ্ছে লাইসোসোম তৈরিতে ভিটামিন তৈরি করা, এই লাইসোসোম আর ভিটামিন তৈরি করা, এটা একটা ইম্পর্টেন্ট এখানে। আর আরেকটা হচ্ছে শুক্রাণুর একরসম তৈরি করা। এই দুইটা এমসিকিউ দিয়া পোলাপাইনে প্যাচ লাগিয়ে দেয়, এগুলো অবশ্যই খেয়াল রাখবা। তারপরে কি, লাইসোসোমের ক্ষেত্রে লাইসোসোম
কে নামকরণ করেন? ক্রিশ্চিয়ান দা দুবে। তারপরে উদ্ভিদ কোষের লাইসোসোমের ন্যায় স্ফেরোসোম থাকে। উদ্ভিদ কোষ হচ্ছে স্ফেরোসোম, এদেরকে ওলিওসোমও বলা হয়। এরপরে কতকগুলো বস্তু লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে। স্থিতি দান করে হচ্ছে, দেখো স্থিতি মানে কি? স্টেবল ভাবে আছে, তাহলে স্ট্যাবিলাইজার। লাইসোসোম স্ট্যাবিলাইজার, যেমন কোলেস্টেরল আর কর্টিজেন। আর যে উপাদানগুলা বিদীর্ণ হতে সাহায্য করে, ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে, মানে এরা স্থিতিশীল তো বানাবেই না, উল্টা বিদীর্ণ করে দেয়, এটা হচ্ছে কি? ল্যাবিলাইজার। এটা হচ্ছে প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। পরে লাইসোসোমের কাজের মধ্যে দেখবা অম্লীয় পরিবেশ তৈরি করে কাজ করে এটা। তারপরে কি, এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক। দেখো সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে কর্মক্ষম থাকে না, তাই তেমন ক্ষতি হয় না। এই লাইসোজোমে তেমন ক্ষতি হয় না, বুঝতে পারছো? সাইটোপ্লাজমের যে নিউট্রাল পিএইচ আছে, এটার কারণে এটার কোনো ক্ষতি হয় না, লাইসোজোমের কোনো ক্ষতি হয় না। এরপর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে কে? লাইসোসোম। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এই লাইসোসোমের যে বিগলনকারী এনজাইম সমূহ আছে, এগুলাকে আবদ্ধ করে রেখে অন্য একটি অঙ্গাণুকে রক্ষা করে। এরপর দেখো লাইসোসোম কিন্তু আত্মহত্যা করে, এই যে স্বগ্রাস বা অটোফ্যাগি। আর এটাকে দেখো নিজে নিজে যে ভেঙে যায়, এটাকে অটোলাইসিসও বলা হয়। ভেঙে যাওয়াকে সম্পূর্ণ কোষ নিজে নিজে পরিপাক হয়ে যায়, এটাকে অটোলাইসিসও বলা হয়। এরপর এই যে হায়ালুরোনিডেজ এনজাইম, এটা জীবাণুর আবরণের অংশ বিশেষ বিগলন ঘটায়। এই রাইবোজোম আর লাইসোসোমের পার্থক্য পড়বা। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কেট আর পোর্টার এবং আলবার্ট ক্লট আর ফুলম্যান, এই 3 জন মিলে মুরগির ভ্রূণীয় কোষ থেকে এই সাইটোপ্লাজম থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ করা হয় কবে? এটা হচ্ছে 1953 সালে। ইউক্যারিওটিক কোষেই অধিকাংশ ইউক্যারিওটিক কোষেই পাওয়া যায়। বেশি থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে যকৃৎ, অগ্নাশয়, অন্তঃক্ষরা গ্রন্থির কোষে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের, মসৃণ ও অমসৃণ। রেটিকুলামের গায়ে রাইবোজোম যদি থাকে তাহলে তা অমসৃণ, বা অমসৃণ যদি হয় তাহলে কি দানা দানা না? একটা জিনিস হাতে ধরলে যদি দানা দানা লাগে, এটা কি অমসৃণ না? তাহলে দানাদার। আর যদি রাইবোজোম না থাকে তাহলে কি মসৃণ ও অদানাদার। এই অমসৃণ ও দানাদারের ক্ষেত্রে যেহেতু রাইবোজোম আছে, তাহলে কি প্রোটিন ও এনজাইম সংশ্লেষণে কাজ করে। আর যেটা মসৃণ সেটা কিন্তু রাইবোজোম নাই, তাহলে সেটা মসৃণ ভাবে থাকবে। দেখো লিপিড কিন্তু একটা তেল জাতীয় পদার্থ, তেল কি মসৃণ না? তেল হাতে নিলে, তার হরমোন, লিপিড আর হরমোন। এরপর গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার: সিস্টার্নি, ভেসিকল আর কি টিউবিউল। এই সিস্টার্নি অনেকটা চ্যাপ্টা, শাখাবিহীন আর চৌবাচ্চার মতো, লম্বা চৌবাচ্চার মতো দেখা যায়। সিস্টার্নি অনেকটা লম্বা চৌবাচ্চার মতো দেখা যায়। ভেসিকল হচ্ছে কি বর্তুলাকার ফোস্কার মতো, কয়টা আছে এটা লাগবে না, ব্যাসও লাগবে না। আর টিউবিউল হচ্ছে কি নালিকার মতো, টিউবিউলের কিন্তু শাখা থাকে, শাখান্বিতও থাকে, অশাখও থাকে। এগুলো অত একটা ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি 15 ধরনের এনজাইম পাওয়া যায়, 15 ধরনের এনজাইম পাওয়া যায়। অমসৃণ, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোসোম বলে।
আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? অমসৃণ যেটা, এটা হচ্ছে যেহেতু রাইবোজোম থাকে তাহলে প্রোটিন সংশ্লেষিত হয় এখানে। মসৃণটা হচ্ছে হরমোন, গ্লাইকোজেন এগুলা সংশ্লেষণ করে। তারপরে রাইবোসোম ও গ্লাইকোসিজমের ধারক হিসেবে কাজ করে। রাইবোসোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে ভূমিকা পালন করে। এরপর এগুলো অত একটা ইম্পর্টেন্ট না। এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া সকল প্রকার জৈবনিক কাজে শক্তি সরবরাহ করে, তাই একে শক্তির পাওয়ার হাউস বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয়। এরপরে দ্বিস্তরী আবরণী বিশিষ্ট ঝিল্লি দ্বারা নির্মিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে সেটাকে কি, এবং এর মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, সেটা কি হচ্ছে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া বিজ্ঞানী কলিকার পতঙ্গের পেশিকোষে আবিষ্কার করেন এবং নাম দেন সার্কোসোম। আর ফ্লেমিং নামকরণ করেন ফিলা, ফ্লেমিং দ্বারা মনে রাখবা ফিলা নামকরণ করেন। অল্টম্যান মনে রাখবা বায়োপ্লাস্ট নামকরণ করেন। এই দেখো এখানেও লয়টো আছে, এখানেও কি পয়লো আছে, ছয়টো আছে, এরকম। তাহলে অল্টম্যান দ্বারা মনে রাখবা বায়োপ্লাস্ট। কোষের আয়তনের 20 ভাগই হলো মাইটোকন্ড্রিয়া। যকৃৎ কোষে 1000-এর অধিক মাইটোকন্ড্রিয়া থাকে, অ্যামিবাতে আরও বেশি থাকে। প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, একটা সাধারণ কোষে 300 থেকে 400টি থাকে। যকৃতের যে কলিজার যে কোষটা আছে এটা হচ্ছে 1000 প্লাস, আর অ্যামিবাতে থাকে তারও বেশি। পরবর্তীতে দুটি মেমব্রেন দ্বারা গঠিত লিপোপ্রোটিন বাইলেয়ার, যেটা এটা হচ্ছে দুইটা মেমব্রেন। বাইলেয়ার মানে কি? বাইলেয়ার মানে হচ্ছে দুইটা, বাই মানে দুই। তারপরে ক্রিস্টি, দেখো এগুলো একবার পড়ে নিবা। এই ক্রিস্টি এই প্রকোষ্ঠর ক্ষেত্রে হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ কক্ষ জেলির ন্যায়, অভ্যন্তরীণ কক্ষ কি জেলির ন্যায় ঘন সমসত্ব ধাত্র দ্বারা পূর্ণ থাকে, তাই এই পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। আর বহিস্থ কক্ষ কি আন্তঃমেমব্রেনে ফাঁক, আর ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয়, আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। আর ক্রিস্টি হচ্ছে কি? ক্রিস্টি হচ্ছে মেমব্রেনের বাইরের যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনের মধ্যে সোজা ভিতরে, বাইরের মেমব্রেনের ভিতরে ব্যবধানের দিকে ভাঁজ হয়ে থাকা যে আঙ্গুলের প্রবর্ধকের মতো, এই যে আঙ্গুলের প্রবর্ধকের মতো, এটাই হচ্ছে ক্রিস্টি। এই যে ভাঁজ হয়ে আছে আঙ্গুলের মতো, এই দেখো এই যে একটা আঙ্গুল, এটা একটা আঙ্গুল, এগুলো হচ্ছে ক্রিস্টি বলা হয়। অক্সিসোম, এই ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত, এই যে বৃন্তক হতে পারে, অবৃন্তক হতে পারে, বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে অক্সিসোম বলে, যে দানা লেগে থাকে। মাইটোকন্ড্রিয়া শুষ্ক ওজনে প্রায় 65% প্রোটিন, এটা মনে রাখবা। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামে একটা ফসফোলিপিড থাকে। আর মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপাদন করা, এটার প্রধান কাজ। তারপরে কি প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম ধারণ করা, শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এখানে সম্পন্ন হয়। আর ডিএনএ আরএনএ উৎপন্ন করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। তাই বংশগতিতে ভূমিকা রাখে। যেহেতু মাইটোকন্ড্রিয়া ডিএনএ ও আরএনএ তৈরি করে, তাহলে মাইটোকন্ড্রিয়া কি বংশগতিতেও ভূমিকা রাখে। এই যে এরা ক্যালসিয়াম ও পটাশিয়াম মানে কে পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম, ক্যালসিয়াম আর পটাশিয়ামের সক্রিয় পরিবহন করে, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে। ক্যালসিয়াম 2+ আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে পড়ে। রক্তকণিকা ও হরমোন উৎপাদনে কাজ করে। তারপর ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার,
ফেরাস, ম্যাঙ্গানিজ এগুলা সঞ্চিত রাখে। এই ক্যাটায়নগুলোকে বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চিত রাখে, বুঝতে পারছো? মানে ধনাত্মক আয়নকে সঞ্চিত রাখে। আর মাইটোকন্ড্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে। দেখো তাহলে কয়টা এখানে ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, আর এই যে শ্বসনের ধাপগুলা এগুলাকে নিয়ন্ত্রণ করে। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে। ওইখানে পড়ছিলাম শুক্রাণু ও ডিম্বাণুর লেজ গঠনে সহায়তা করে, শুক্রাণুর লেজ গঠনে। আর এখানে হচ্ছে কি শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে। আর অ্যান্ডোসিম্বায়ন কি? ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াকে ইউক্যারিওটিক কোষে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়নকে অ্যান্ডোসিম্বায়ন হিসাবে দেখা হয়, মানে পাশাপাশি যে থাকে এটাকে অ্যান্ডোসিম্বায়োসিস বলা হয়। এরপরে দেখো প্লাস্টিডের ক্ষেত্রে, প্লাস্টিড ডিম্বাকার, ফিতাকার, তারকাকার বিভিন্ন ধরনের হতে পারে। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম প্লাস্টিড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড। নাম এখানে প্লাস্টিড কি নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী শিম্পার। প্লাস্টিড নামকরণ করেন শিম্পার। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল ও প্রাণীকোষে প্লাস্টিড থাকে না। দেখো প্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণের, ছত্রাক কিন্তু সবুজ না, তাহলে ছত্রাকে থাকবে না, ব্যাকটেরিয়াতে থাকবে না। নীলাভ সবুজ শৈবাল যেটা, এটা তো নীল, এটা তো আরও আগে থাকবে না। এই নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেন ভিতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে। এই থাইলাকয়েড কি ক্লোরোফিল ধারণ করে, তার মানে কি প্লাস্টিড থাকে না, ক্লোরোফিলটা ধারণ করে কে? থাইলাকয়েড। এখানে দেখো প্লাস্টিড বর্ণযুক্ত হতে পারে, বর্ণবিহীনও হতে পারে। বর্ণযুক্ত, বর্ণবিহীন। বর্ণবিহীন হলে এটাকে লিউকোপ্লাস্ট বলে, আর বর্ণযুক্ত হলে দুই ধরনের হতে পারে, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, আর ক্রোমোপ্লাস্ট কোনগুলা? দেখো রেডোপ্লাস্ট হচ্ছে লাল, রেড মানে লাল, ফিওপ্লাস্ট বাদামি, জ্যান্থ কথাটা থাকলে মনে করবা হলুদ, আর ক্যারোটিন কথাটা থাকলে মনে করবা কমলা বা লালের কাছাকাছি এগুলা, তাহলে ক্যারোটিন হচ্ছে কমলা। এরপরে এই বর্ণহীন যেগুলো লিউকোপ্লাস্ট এগুলো হচ্ছে অ্যামাইলো, অ্যালিউরো, ইলাইও। অ্যামাইলো হচ্ছে কি শ্বেতসার, শ্বেতসার সঞ্চয়কারী। অ্যালিউরো প্রোটিন সঞ্চয়কারী, আর ইলাইও এটা নর্মাল তেল সঞ্চয়কারী, স্নেহ জাতীয় পদার্থ। তাহলে শ্বেতসারের উদাহরণ কি? আলু। অ্যালিউরোপ্লাস্টের উদাহরণ কি? ভুট্টার বীজ, ভুট্টার বীজ। আর ইলায়োপ্লাস্ট যেটাতে তেল পাওয়া যায়, ভুট্টাতে কিন্তু আমরা প্রোটিন পাই, আর এখানে কি যেখানে তেল পাইবা সেটা হচ্ছে সূর্যমুখীর বীজ, এটা ইলায়োপ্লাস্ট। প্লাস্টিক তিন প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এই যেগুলো দেওয়া আছে উদাহরণ। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের ভিতরে দেখো ক্রোমোপ্লাস্ট দেখা যায় রঙিন ফুল, ফল, বীজ, গাজরের মূল ইত্যাদিতে। গাজর কিন্তু ফল না, গাজর হচ্ছে মূল। এই ক্রোমোপ্লাস্ট কি করে? কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে। ফুলের ফুলের পাপড়ি যে রং, নানা ধরনের রং হওয়ার কারণ হচ্ছে অ্যান্থোসায়ানিন, বিটাসায়ানিন ইত্যাদি, এগুলো এক একটার এক এক রং। যেমন এই যে কোষরসের পিএইচ যদি ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে ফুল হবে নীল, অ্যাসিড প্রকৃতির হলে ফুল হয় লাল, আর নিউট্রাল হলে, নিউট্রালগুলা হচ্ছে বেগুনি, কালচে নীল এগুলা। ক্লোরোপ্লাস্টের এই ক্লোরোপ্লাস্টকে সবুজ বর্ণেরটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে গঠিত। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে গঠিত। এই শিম্পারের দেখো এই ক্লোরোপ্লাস্টের এই শিম্পারের স দিয়ে মনে রাখবা, সর্বপ্রথম কি করেছে? সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন, স দিয়ে সবুজ মনে রাখবা।
এই ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে কোষের রান্নাঘর বলা হয় বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। ওইখানে ছিল কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গলগি বডি, আর এখানে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। সেম বা ডিফারেন্স। একটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে লেন্সের মতো। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এটা বিভিন্ন আকৃতির, যেমন পেয়ালা আকৃতির। পেয়ালা দ্বারা মনে রাখবা ক্ল্যামাইডোমোনাস। তারপরে সর্পিলাকার, নামগুলো কিন্তু মিল আছে, দেখো। সর্পিলাকার হচ্ছে স্পাইরোগাইরা, জালিকাকার হচ্ছে ওয়েডোগোনিয়াম। দেখো একটা জালির ভিতরে ও আকৃতির থাকে না, সবগুলা ফাঁকা, তাহলে ও দিয়ে মনে রাখবো ওয়েডোগোনিয়াম। জিগনেমা হচ্ছে তারকাকার বা জাইনেমা হচ্ছে তারকাকার। ফিট আকৃতির বা গাডলাকৃতির হচ্ছে ইউলোথ্রিক্স, আর গোলাকার হচ্ছে পিথোফোরা। পিথোর থো দ্বারা মনে রাখবা গোলাকার। এবার কিছুদিন সূর্যালোক না পেলে এই ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়ে কি হয়, বর্ণহীন হয়ে যায়। ক্লোরোপ্লাস্টের গঠনটা ভালো করে পড়বা। ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে দেখো, ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম গঠন। ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। থাইলাকয়েডে কি, এখানে থলে আকৃতির স্ট্রোমাতে থলে আকৃতির 100 থেকে 300 অ্যাংস্ট্রম বিশিষ্ট ত্রিমাত্রিক মাত্রা কতগুলো সজ্জা বিদ্যমান, এদেরকে থাইলাকয়েড বলে। স্ফটিক আকার দানার মতো দেখা যায়, এদেরকে কোয়ান্টোসোম বলে। আর 10 থেকে 100টি থাইলাকয়েড উপরিক্ত যুক্ত হয়ে গ্রানাম গঠন করে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে, এইটা মনে রাখবা। এরপরে নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন সম্ভব হতো না, নিজস্ব ক্লোরোপ্লাস্ট না থাকলে। ক্লোরোপ্লাস্টের জিনোম হচ্ছে 120 থেকে 160 কিলোবেস। এতে উল্টাভাবে সাজানো ডুপ্লিকেট রিপিট থাকে। 120 প্রকার প্রোটিনের জন্য কোডিং সিকোয়েন্স থাকে। ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিলে আর 25% থাকে ক্লোরোফিল বি, আর সামান্য পরিমাণ ক্যারোটিন আর জ্যান্থোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের কাজ করবা, এই কাজটা অনেক ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের কাজ দেখো, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, সৌরশক্তিকে জৈবিক শক্তিতে পরিণত করা, তারপরে কি, মানে এগুলাই ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য পড়বা। তিনটার মধ্যে, এই যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই তিনটার মধ্যে কি পার্থক্যগুলো পড়বা, এটা তো মাস্ট। এটা বড় করে ঠিক চিনে দিলাম, এটা মাস্ট এইচএসসির জন্য, অ্যাডমিশন বলো ওইটার জন্য, অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো, তাহলে আজকের মতো এখানেই থাক। পরবর্তী টপিকগুলা অন্য একদিন ক্লাসে একদম পুরোপুরি শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।